গত ইংরেজি 28/2/2026 তারিখ যে এসআইআর এর ফাইনাল লিস্ট পশ্চিমবঙ্গে প্রকাশ পেয়েছে, তাতে করে দেখা গেছে যে আপনার নাম হয়তো আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে কিন্তু উল্লেখ আছে। থাকতেই পারে, কারণটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে তো এই সংখ্যাটা প্রায় 60 লক্ষ। তো যদি আপনার নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে যদি ভোটার লিস্টে থেকে থাকে, তাহলে আপনার কি করণীয় আছে বা আপনি কি করতে পারেন? এই নিয়ে কিন্তু আপনার মধ্যে কিন্তু একটা ভাবনা চিন্তা চলছে যে আমার নাম তো ভোটার লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে এসেছে। তো আন্ডার অ্যাডজুডিকেশন এই কথাটার মানে কি? আন্ডার অ্যাডজুডিকেশন কথাটার মানেটাই হলো যে যদি কোনো বিষয় যদি বিচারাধীন থাকে, তাহলে সেটাকে বলা হয় আন্ডার অ্যাডজুডিকেশন। এটা হচ্ছে একটি আইনের শব্দ। তো তার মানে আপনার নামটা কিন্তু বিচারাধীন আছে। দেখুন, কিছুদিন আগে এশিয়াকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য এবং নির্বাচন কমিশনের মধ্যে সুপ্রিম কোর্টে যে মামলাটি হয়েছিল, সেই মামলায় কিন্তু আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট কিন্তু একটা একটা ঐতিহাসিক রায় দিয়েছে। যে ঐতিহাসিক রায়টাই হলো এটা যে এই 60 লক্ষ ব্যক্তি যারা বাদ পড়েছে, তাদের কিন্তু এই বিচার বিশ্লেষণটা কিন্তু করবে এবার জুডিশিয়াল অফিসাররা, মানে বিচারপতিরা করবে। তো এই কাজটা তো হচ্ছে আপনার আহ, এর নির্বাচন কমিশনের কাজ। এটা তো আমাদের কাজ। তাহলে বিচারপতি কেন? কারণটা হলো যে এই মামলাতে সুপ্রিম কোর্টের যারা বিচারক ছিলেন, তাদের মনে হয়েছিল যে এখানে বিচারপতিদের নিয়োগ করার প্রয়োজন আছে। এটা মনে করেছিলেন। এটা এই কারণে ঐতিহাসিক রায় যে পৃথিবীতে কিন্তু এই রায়টা কিন্তু একটা বিরল ঘটনা। মানে এইরকম কোনো ঘটনা কিন্তু হয়নি যে আপনার যে নির্বাচন কমিশনের কাজকর্মে বিচারপতিদেরকে সরাসরি নিয়োগ করে দেওয়া, এটা কিন্তু হয়নি পৃথিবীতে, সম্ভবত কোথাও হয়নি, ভারতবর্ষ তো নয়। তো সেই অর্থে কিন্তু এটা একটা ঐতিহাসিক রায় যে এটা যুক্ত হয়েছে। তো যাই হোক, সেটা আমি বাদে দিলাম। এখানে মূল বিষয়টা হলো যে আপনার নামটা কিন্তু ভোটার লিস্টে এসেছে আন্ডার অ্যাডজুডিকেশন। এবার আমাদের পশ্চিমবঙ্গের যারা বিচারপতিগণ যারা আছেন, তারা কিন্তু আপনাদের এই নথিগুলোকে কিন্তু খতিয়ে দেখছেন, যে নথিগুলোকে আপনারা দাখিল করেছেন। কারণ আপনাদের নাম, যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে আছে, আপনারা যে নথিগুলো এর আগে হিয়ারিং করেছিলেন এবং হিয়ারিং এ যে নথিগুলো দিয়েছিলেন, সেই নথিগুলোই কিন্তু বিচারপতিগণ কিন্তু তারা কিন্তু খতিয়ে দেখছেন। তো যেহেতু বিচারপতিগণকে আমরা ধরেই নিই নিরপেক্ষ, আমরা ধরেই নিই যে বিচারপতিরা নিরপেক্ষভাবেই কাজ করেন। তো সেই অর্থে আপনারা যারা ভারতীয় নাগরিক, তাদের কিন্তু নামটা কিন্তু এসে যাবে, এটা কিন্তু আমি কিন্তু বিশ্বাস করি যে এসে যাবে। কারণ দেখুন, আমরা তো উকিল, আমরা কোর্টে গিয়ে কিন্তু যখন বিভিন্ন মামলা লড়ি, তখন কিন্তু দেখতেই পাই যে বেশিরভাগ বিচারপতিরাই কিন্তু নিরপেক্ষভাবেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গে কিন্তু মামলাটা পরিচালনা করে থাকেন। তো শুধু পশ্চিমবঙ্গেই নয়, আমার কাছে যা খবর তাতে গোটা ভারতবর্ষের বিচারকরাই নিরপেক্ষ এবং নিরপেক্ষতার সঙ্গেই তারা কাজটা করে থাকেন। তো এই ক্ষেত্রে এটা আমি বিশ্বাস করি যে যে সমস্ত বিচারপতিগণ আপনাদের এই কাজে নিয়োগ হয়েছেন, তারা নিঃসন্দেহে আপনাদেরকে কিন্তু ন্যায্য বিচারটাই দেবেন। কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু আমার কাছে জানতে চেয়েছেন স্পেশালি, যে ধরে নিন যে আমার নামটা বিচারপতিরাও বাদ দিলেন, তাহলে কি হবে? এইখানে কিন্তু একটা কিন্তু সুন্দর একটা কোশ্চেন কিন্তু আছে। সেই কোশ্চেনটা হলো যে বিচারপতিরা বর্তমানে আপনাদের যে নথিটা খতিয়ে দেখছেন আন্ডার অ্যাডজুডিকেশন, আপনারা যারা আছেন, তারা কিন্তু বিচারপতিরা যে নথিটা খতিয়ে দেখছেন, এটা কিন্তু বিচার বিভাগীয় কিন্তু রায় নয়। এটা কিন্তু ভালো করে বুঝুন কিন্তু কথাটা। এটা অনেকেই মনে করছেন যে এটা বিচার বিভাগীয় রায়, এখানে বিচারপতিরা রায় দিয়ে দিলেন মানে আমি বাদ হয়ে গেলাম। তা নয় কিন্তু, এটা কিন্তু বিচার বিভাগীয় কিন্তু রায় নয়। এটাকে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ রায়, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার হিসেবে গণ্য হবে। এটা এটা করছেন বিচারপতিরা, এটা ঠিক, কাজটা করছেন বিচারপতিরা, যেটা করার কথা নির্বাচন কমিশনের বা আমলাদের। কিন্তু এই অর্ডারটাকে কিন্তু বিচার বিভাগীয় রায় হিসেবে কিন্তু দেখা হবে না আইনে। এই আইনে তো এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার হিসেবেই কিন্তু দেখা হবে। এটা হচ্ছে প্রথম কথা। এবার দ্বিতীয় কথা হলো, যেটা আপনারা অনেকেই যেটা মনে করছেন, যে দেখা গেল যে বিচারপতিরা কিন্তু আমাদেরকে বাদ দিল, যে না, মিসম্যাচ করছে, বিভিন্ন ডকুমেন্ট আমরা ম্যাচ করতে পারছি না, একে খারিজি করা হলো। যদি এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে আপনারা জেনে রাখুন যে
যখন আপনাদের নামটা যখন খারিজ হবে, তখন কিন্তু বিচারপতিরা কিন্তু সঙ্গে কিন্তু একটা অর্ডার দেবে, কারণ দেবে যে আপনার নামটা কেন বিবেচনা করা হলো না, তার কিন্তু একটা নির্দিষ্ট কারণ দেবে, উল্লেখ করে দেবে কিন্তু কারণটা। তো যখন আপনাকে যখন কারণটা যখন উল্লেখ করে দেবে, তখন তো আপনি বুঝে গেলেন যে এই কারণে বিচারপতিরা কিন্তু আমার এই ডকুমেন্ট গুলোকে কিন্তু অ্যালাউ করেনি বা মান্যতা দেয়নি। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু দ্বিতীয় ধাপে যে কাজটা করতে পারবেন, সেটা হলো যে নির্বাচন কমিশন যে আইনে চলে, সেই আইনটা হলো যে রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলস 1960। তো এই রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলস 1960 অনুসারে কিন্তু 23 ধারাতে লিখে দেওয়া আছে যে যদি কারো নাম যদি ফাইনাল তালিকায় যদি বাদ পড়ে যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি কিন্তু চাইলেই তার জেলাতে যে ডিএম আছেন, যাকে নির্বাচনী ভাষায় বলা হয় যে ডিইও, এই ডিইও এটা কিন্তু নির্বাচনী ভাষা, কিন্তু আসলে কথাটা কিন্তু ডিএমই, মানে ডিএমকেই ডিইও বলা হচ্ছে। তো আপনার প্রত্যেকটা ডিএম অফিসে যে আপনার যে নির্বাচনী যে আছে ডিপার্টমেন্ট আছে, নির্বাচন ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে গিয়ে কিন্তু আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন যে আমি একজন বৈধ নাগরিক এবং আমি এই গ্রাউন্ডে আমাকে এর আগে বাদ দেওয়া হয়েছে, সুতরাং এই গ্রাউন্ডগুলোকে গুরুত্ব দেওয়া হোক। আপনি করতে পারেন দরখাস্ত। এবার দেখা গেল যে যদি আপনার ডিও আপনার যে দরখাস্তটা যে অ্যাপিলটা করলেন সেটাকে হয়তো মানলো না, তো সেই ক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু সিইও দপ্তরে কিন্তু করতে পারেন। তাহলে এই সিইও আমরা কাকে বলছি? সিইও বলা হচ্ছে যে রাজ্য নির্বাচন কমিশন, যেটা কলকাতায় যে অফিসটা আছে, রাজ্য নির্বাচন কমিশনের যে অফিস সিইও, সেইখানে কিন্তু আপনি করতে পারেন দরখাস্ত। এবার দেখা গেল যে যদি আপনাকে সেইখানেও ধরুন আপনার নামটা সিইও দপ্তরেও আপনার নামটা ধরুন বাদ গেল, হতেই পারে বাদ গেল, তো তাহলে আপনি কিন্তু চাইলেই কিন্তু সেই ক্ষেত্রে 3 নম্বর পথটা কিন্তু অনুসরণ করতে পারেন। 3 নম্বর পথটা হলো রিট পিটিশন। আমাদের ভারতীয় যে সংবিধান, সেই সংবিধানের 226 ধারাতে লিখে দেওয়া আছে যে ভারতীয় যারা জনগণ, তাদের যদি কোনো রকম যে অধিকার বা রাইটস যদি কাটেল হয়, মানে যদি ব্যাঘাত ঘটে, তাহলে সেই কিন্তু জনগণ তারা কিন্তু সেই আন্ডার আর্টিকেল 226 মানে 226 ধারা মতে সে কিন্তু তার যে লোকাল যে হাইকোর্ট আছে, সেই কিন্তু লোকাল হাইকোর্টে, লোকাল মানে সে যে রাজ্যের বাসিন্দা সেটাকে আমি লোকাল বলছি, সে রাজ্যের যে বাসিন্দা সেই হাইকোর্টে গিয়ে কিন্তু সে কিন্তু দরখাস্ত দাখিল করতে পারে। তো সেই দরখাস্তের মধ্যে আপনি ওই যুক্তিগুলো দেবেন যে আমার বাবা কাকা আমার ঠাকুরদা তারা বংশ পরম্পরায় তারা এই দেশের নাগরিক, আমার আমার জন্ম এই দেশে, আমি লেখাপড়া করেছি, আমার আধার কার্ড আছে, আমার স্কুল সার্টিফিকেট আছে, প্যান কার্ড আছে, বা যাবতীয় ডকুমেন্ট আছে, বা সকলের নামে আমার বংশের সকলের নামে ভোটার লিস্টে নাম আছে, তা সত্ত্বেও নির্বাচন কমিশন এগুলোকে অ্যালাউ করেনি। আপনি করতে পারেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু হাইকোর্ট, মহামান্য হাইকোর্টে যিনি বিচারপতি থাকবেন, তিনি কিন্তু একটা নোটিশ পাঠাবেন এবং নোটিশ পাঠানোর পরে নির্বাচন কমিশনকে নোটিশ পাঠাবেন, দিয়ে জানতে চাইবেন যে কেন আপনার নামটা বাদ দিলেন। তো তারা তাদের মতো বক্তব্য দেবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু সুবিচারটা অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন সুবিচারটা। কারণ যেহেতু আমাদের ভারতীয় যে আইনের যে কাঠামো, সেই আইনের কাঠামোটাই হলো যে শেষ কথা কিন্তু বলবে বিচার ব্যবস্থা। তবে এই মর্মে যদিও ভিডিওটা একটু বড় হচ্ছে, তবুও আপনাদের জানিয়ে রাখি, কিছুদিন আগে এসআইআর নিয়ে যখন হাইকোর্টে যখন একটা যখন সুপ্রিম কোর্টে যখন একটা মামলা হয়েছিল, তখন সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের যিনি আইনজীবী ছিলেন, তিনি কিন্তু সওয়াল জবাব করতে করতে বললেন যে নির্বাচন কমিশনের এই ধারাতে নির্বাচন কমিশন তারা স্বাধীনভাবে তারা কাজ করতে পারবে, মানে কোনো বিচার বিভাগ হস্তক্ষেপ করতে পারবে না, তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে। তো সুপ্রিম কোর্টের যারা বেঞ্চে ছিলেন, ডিভিশন বেঞ্চে যারা ছিলেন, তারা কিন্তু কঠোরভাবে প্রতিবাদ করেছিলেন যে না, আপনারা এই কথাগুলো ভুল বললেন। কারণটা হচ্ছে যে আপনাদের রুলসে যে কথাই লেখা থাকে না কেন, যে আইনই থাকে না কেন, যে নিয়মই থাকে না কেন, শেষ কথা কিন্তু আমরা বলবো, মানে আমরা মানে কারা, বিচার বিভাগ বলবে শেষ কথা।
মানে সেটা হলো যে নির্বাচন কমিশনের যে যে রুলস আছে, যেটা আমি বললাম, যে নিয়ম কানুন আছে, যেগুলো বললাম এর আগে, যে রেজিস্ট্রেশন অফ ইলেকটোরাল রুলস 1960, তো সেখানে যে কথাই লেখা থাকে না কেন তার দাম অবশ্যই আছে। কিন্তু যখন একজন ভারতীয় নাগরিক হিসেবে আপনার যখন অধিকারকে আপনি যখন প্রতিষ্ঠিত করতে চাইবেন, যখন আপনি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যখন মামলা ফাইল করবেন, তখন ওই রুলসে যে কথাই লেখা থাকে না কেন সেগুলো কিন্তু মান্যতা পাবে না। মান্যতা পাবে আপনার বিচার, আপনার সংবিধান। আপনার সংবিধান কিন্তু আপনাকে কিন্তু শেষ কথা বলবে, এবং আপনার যারা বিচারপতি যারা থাকবেন তারাই কিন্তু সংবিধান দিয়েই কিন্তু আপনাকে বিচারটা করবে। এবং আপনার যে নাগরিকত্ব বা আপনার যে ভোটার যে ক্ষমতা, যেটা বাদ পড়েছে ভোটার লিস্ট থেকে, সেটা কিন্তু কোর্ট কিন্তু ফিরিয়ে দেবে। সুতরাং এই পদ্ধতিগুলো আছে, তাই আপনাদেরকে আমি জানিয়ে রাখছি, বারবার করে জানিয়ে রাখছি, যে আপনারা কেউ কিন্তু দিশাহারা হবেন না, কেউ কিন্তু মানসিকভাবে ভেঙে পড়বেন না। কারণ জেনে রাখবেন যে আপনার মাথার উপরে সংবিধান আছে। তবে হ্যাঁ, শেষে আপনাদের আর ৩টে কথা জানিয়ে রাখি। সেটা হলো যে আপনার যে নামটা যখন বাদ পড়বে, যদি পড়ে যায়, তাহলে কিন্তু ১৫ দিনের মধ্যে আপনাকে কিন্তু ডিইওর কাছে অ্যাপিল করতে হবে। এবং ডিইও যদি আপনার নামটাকে যদি আবারও বাদ করে, তাহলে কিন্তু সেই অর্ডার যেদিন বেরোবে, সেই অর্ডার বেরোনোর ১৫ দিনের মধ্যে কিন্তু আপনাকে সিইওর কাছে কিন্তু আবেদন করতে হবে। আর সিইও আপনার যেদিন আবেদনটা যেদিন খারিজ করবে বা আপনার নামটা ফাইনাল লিস্টে আসলো না, তার থেকে ৯০ দিনের মধ্যে কিন্তু হাইকোর্টে রিট পিটিশনটা ফাইল করতে হবে। এই ৩টে কথা কিন্তু আপনারা শেষে কিন্তু মাথায় রাখুন। তাহলে এই কথাগুলো মাথায় অবশ্যই রাখবেন এবং আপনারা মন থেকে ভালো থাকবেন।